নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশের বিস্তারিত নিয়ে। আর্থিক খাতে বাংলাদেশের আর্থিক খাতের বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন 2026। সমালোচকদের অভিযোগ, এই আইনের নির্দিষ্ট কিছু ধারা ব্যাংক খাতের অনিয়ম ও আত্মসাতের সাথে জড়িত ব্যক্তিদের পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। সরকার বলছে এই আইন আর্থিক খাতকে স্থিতিশীল ও পুনর্গঠনের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তবে অর্থনীতিবিদ ও সচেতন নিয়ে কাজ করা সংস্থাগুলোর একাংশ এটিকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। জনগণের আমানতের নিরাপত্তা, জবাবদিহিতা এবং বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই আইনের বাস্তবায়ন দেশের ব্যাংকিং খাতকে কি প্রভাব ফেলবে তা এখনো দেখার বিষয়। আজকের শিরোনামে যা যা থাকছে: লুটেদের বিচার নয়, পুরস্কার। ব্যাংক রেজুলেশন আইন 2026 কি অর্থনীতির শেষ সংকেত? ব্যাংক লুটেরাই এখন মালিক, দেশ কি দেউলিয়ার পথে এগোচ্ছে? আইনের আড়ালে লুটেদের রক্ষা, জনগণের আমানত কি এখন নিরাপদ? বিচারহীনতার বৈধতা, নতুন আইন কি ব্যাংক খাতের ধ্বংসের মুখে? লুটতরাজদের পুনর্বাসন নাকি রাষ্ট্রীয় ডাকাতি? দেশ জুড়ে তীব্র প্রশ্ন। 18 ক ধারায় বিতর্ক, অপরাধীরা মুক্ত, জনগণের ঝুঁকিতে। অর্থনীতি নিয়ে ভয়ঙ্কর খেলা, ব্যাংক আইনের আর কার কার্য স্বার্থ রক্ষা? লুটেরাদের হাতে আবার চাবি, এই সিদ্ধান্তের মূল্য দেবে কে? রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে ব্যাংক ডাকাতরা, বিস্ফোরণ মন্তব্য ও অভিযোগ। আজকের আইন আগামী দেউলিয়া, ব্যাংক খাতের নতুন সংকটের আশঙ্কা সরকার। এখন শুনবেন বিস্তারিত। লুটেরা যদি বিচার নয়, রাষ্ট্রীয় পুরস্কার পায়, দেশ কি তবে দেউলিয়ার পথে হাঁটছে? ব্যাংক রেজুলেশন 2000 আইন 2026 পাশের মাধ্যমে আজ বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। ভাবা যায় কি হচ্ছে? যারা বছরের পর বছর সাধারণ মানুষের আমানতের টাকা লুট করে ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, বিচার হওয়ার বদলে আজ তারাই রাষ্ট্রীয়ভাবে পুরস্কার করা হচ্ছে। কেন পুরস্কার করা হচ্ছে? পুরস্কৃত হচ্ছে কারা? কি ঘটছে এই কালো আইনের আড়ালে? অন্তর্বর্তীকালীন সরকার যখন ব্যাংক লুটারদের সরিয়ে আর্থিক খাতকে সংস্কারের সাহসী উদ্যোগে নিয়েছিল, তখন বর্তমান সরকার যেখানে 18 ক ধারায় মুক্ত করে সেই চিহ্ন অর্থ আত্মসাৎকারীদের হাতেই কেন তুলে দিল, আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিচ্ছে? লুটেরা পুনর্বাসন, যারা জালিয়াতি আর ঋণের নামে টাকা পাচার করছে, তারাই এখন আবার ব্যাংকের হর্তাকর্তা হয়ে গেছে। বিচারহীনতার প্রাতিষ্ঠানিক রূপ, অপরাধের বিচার না করে আইন করে তাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? অর্থনীতিবিদদের উদ্যোগ। টিআইবি এবং দেশের শীর্ষ অর্থনীতিবিদরা এখন ধারাকে আত্মঘাতী হিসেবে অভিহিত করেছে। আমাদের আমানত কি নিরাপদ? জনগণের কষ্ট অর্জিত টাকা নিয়ে যারা সিনেমিনে খেলছে, তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাদের হাতেই যদি আবারও চাবিকাঠি তুলে দেওয়া হয়, বোঝেন তাহলে কি হতে পারে? তবে এই দেশ দেউলিয়া হওয়া থেকে বেঁচে থাকবে, কিভাবে বাঁচবে তার আমরা উপায় খুঁজব। এটি শুধু একটি আইন নয়, বরং সাধারণ মানুষের পকেটে চূড়ান্ত ডাকাতির এক নির্লজ্জ আয়োজন। আমাদের দাবি, আমাদের পুরস্কার। লুটেরা যদি পুনর্বাসন নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। 18 ক ধারা সহ সকল জনস্বার্থ বিরোধী ধারা অবিলম্বে বাতিল করতে হবে। এই আত্মঘাতী পদক্ষেপের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলুন। আজ চুপ থাকলে কাল আপনার জমানো টাকা কোনো নিরাপদ থাকবে না। আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনি অনেক দ্রুত দেশের ক্ষতি করে আপনি পরিবেশ আন্দোলন করে বেড়ান। একটা দুর্নীতিবাজ দলের হাতে দেশের ক্ষমতা তুলে দিয়ে দেশের উন্নয়নের কথা কিভাবে বলেন? আপনি উগ্রবাদের অজুহাত দেখিয়ে একটা দেশের নির্বাচনের ফলকে পাল্টে দিয়েছেন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। কেন দিয়েছেন? আপনাকে কে এই অধিকারটা দিয়েছিল? আপনার কোনো ক্ষমা নেই। জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে, সুযোগ পেলে তার প্রতিশোধ নেবে। বাংলাদেশের মানুষ কখনোই উগ্রবাদী ছিল না, আর থাকবেও না। উগ্রবাদ যা ছিল সব আওয়ামী লীগ, ভারতের তৈরি করা একটা প্রোপাগান্ডা মেশিন মাত্র। আর এগুলো আবার অজানা থাকার কথা না। আপনি উগ্রবাদের নাটককে সমর্থন দিয়েছেন।
আবার বলেছেন, আপনি বলতে চাইছেন বাংলাদেশে উগ্রবাদী আছে, এটা অনেক বড় অন্যায়। কিন্তু 5ই আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগ যে সীমাহীন উগ্রবাদ বা সন্ত্রাস দেখিয়েছিল সেটা নিয়ে আপনি বিন্দু মাত্র প্রতিবাদ করেননি। কেন করেননি? প্রকৃতপক্ষে বাংলাদেশের উপদেষ্টারা একের পর এক নজরবিহীন দুর্নীতি করেছে। থাকার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কোনো শব্দ টু মাত্র করেননি। কেন করেননি? আওয়ামী লীগ, শেখ হাসিনা এসব শব্দ আপনি খুব সচেতনভাবে এড়িয়ে গেছেন। আপনার সংগঠন বেলার অতি উৎসাহের কারণে বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প পিছিয়ে গেছে, অথচ ভারতের এই শিল্প দিন দিন এগিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কারা এর পেছনে নৈপথ্যে কাজ করছে? সেসব বিষয়ে আমরা অন্য সময় উন্মোচন করব। পরিবেশের দোহাই দিয়ে অনেক উন্নয়ন প্রকল্প দেখিয়েছেন, মামলা করেছেন, হামলা করেছেন, অধিকার দেখিয়েছেন। মত বিরোধ দেশ এগোনো উন্নয়নের আগে প্রাধান্য দেন। এখানে আপনি পরিবেশকে নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনার বাবা সৈয়দ মহিবুল ইসলাম প্রয়াত 1971 সালে রাজাকার বাহিনীর সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জিয়াউর রহমানের সঙ্গে যোগ দিয়ে বিএনপি এমপি মন্ত্রী হন। 1986 সালে এরশাদের জাপার যোগ দিয়ে আবারও 90 পতনে আত্মগোপনে চলে যান। আপনি তাহলে বাবার পথেই আছেন। যদিও বাবাকে নিয়ে কাউকে বিচার করার ইচ্ছা আমাদের নেই, কিন্তু শেখ হাসিনার মতো আপনি যেগুলো টেনে আনতে বাধ্য করছেন। গুম বিরোধী আইন অধ্যাদেশকে আইন পরিণত করা হবে কিনা সেটা এখন বাতিল করা হবে, এটা ইউনিস থেকে শুরু করে তারেক রহমান ক্ষমতায় হাত বদলের এক অনিবার্য পরিণত ছিল। যারা আজকে খুব শকড হয়েছেন তাদের অবস্থা দেখে করুণা হয়। করব কি, নাকি আমিও শকড হব ঠিক বুঝতে পারছি না। এই তো কেবল শুরু, সামনে আরো কি আসছে এখন দেখার বিষয়। সেটা আগাম বার্তা বটে। যারা চোখ খোলা রাখে তারা দেখবে, আর পিছিয়ে থাকার সময় নাই। তাদের জন্য এই শকড হওয়ার কোনো বরং দরকার নেই। এ ধরনের আত্মপ্রবঞ্চনা, গুমের সাথে যুক্ত সেনা অফিসারদের ক্যান্টনমেন্টের কথিত সব জেলে সাব জেলে কেন রাখা হলো? এটা কি ইউনিস সরকার থামাতে পেরেছিল? সরকার ও জনগণ আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখায়। দেখি ওয়াকার গ্যাং অ্যান্ড গুমের অভিযোগে অভিযুক্ত সেনা অফিসারদের সাধারণ কারাগারে হস্তান্তর করেননি। কেন করেননি? কাউকে কিছু না বলে জানিয়ে তড়িঘড়ি করে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ক্যান্টনমেন্ট অফিসারদের বিলাসবহুল ভবনকে সাব জেলে পরিণত করেছেন। কেন করেছেন? কার বলে করেছেন? সেখানে শুধু ইন্টারনেট, টেলিফোন, বাহারি খাবারের আয়োজন ছিল না, বৌদির নিয়েও থাকার ব্যবস্থা ছিল। চমৎকার জেল, তাই না? বিশ্বের অন্য কোথাও এমন নজিরবিহীন মানবিক জেল আছে কিনা আমার আর জানা নেই, যেখানে অভিযুক্তরা শাস্তি ভোগ করে না, বরং আরামায়েশে দিন কাটায়, জীবন কাটায়। শুধু তাই নয়, জাতির সাথে তামাশা করার জন্য বিলাসবহুল এয়ার কন্ডিশনার বাসে করে খুনি সেনা অফিসারদের ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছিল। আশা করি বুঝুন। সবুজ রঙের সেই বিলাসবহুল গাড়ি আপনারা দেখেছেন। পিজন বাসটিকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যান? আমরা কিন্তু এখনো ভুলিনি। বিচার প্রক্রিয়াকে এভাবে সার্কাসের পরিণত করেছে। নজির খুবই কমে আছে যেখানে অপরাধী অভিযুক্ত নয়, বরং ভিআইপি অতিথি। এসব কেন সম্ভব হয়েছিল? কিভাবে সম্ভব হয়েছিল? কোন সমঝোতার ভিত্তিতে হয়েছিল? প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেছে। এসব বিচার কিন্তু একদিন দেশের মানুষ করবেই। এইসব প্রশ্ন করেননি, গুম বিরোধী আইন বাতিল করেননি, তারাই আজকে শক হচ্ছেন। প্রশ্ন না, প্রশ্ন করারই কথা। হিসাব না চাওয়া, ক্ষমতার এই নোংরা অপসকে মেনে নেওয়া, এই জাতির কাছে একটা তামাশার পাত্র হয়েছেন আপনারা। এইসবের যৌক্তিক পরিণত হচ্ছে আজকের এই বাস্তবতা। মনে রাখবেন এবং খেয়াল রাখবেন, চোখ রাখবেন, মানুষ যা ঘটে তার সাথে সেটাই ঘটে। জুলাই বিপ্লবের পর ওয়াকার চুপ্পুকে কেন সরানো হয়নি? সরল উত্তর, বিএনপি সেটা চায়নি। এটা কোনো অনুমান, কিন্তু ষড়যন্ত্র নয়, তত্ত্ব নয়, নির্মাণ বাস্তবতা। মনে রাখবেন, হাসিনার চেয়েও ভয়াবহ দিন আসছে বিএনপির। আপনার চোখ সামনেই ঘটছে। বুকে পাথর চাপা দিয়ে নাকি ডক্টর ইউনূসকে প্রধান উপদেশ হিসেবে মেনে নেয় ওয়াকার। কি এক ঘটনা! এদিকে জন্য জুলাইয়ের রক্ত স্রোত বয়ে গেল বিপ্লবের পর জন আকাঙ্ক্ষা অনুরোধের কারণে প্রধান উপদেষ্টা হলেও ইউনূসের প্রতি অনুগত্য দেখিয়েছে। রাউরা ক্লাবের যখন আঙ্গুল তুলে নাম ধরে ডক্টর ইউনূসকে সম্বোধন করছিল, তখনই সেই উদ্ধত শুধুই কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ছিল, নাকি আপামর জনগণের বিরুদ্ধে ছিল? সেই প্রশ্ন কি কখনো করেছেন?
প্রজাতন্ত্রের একজন কর্মচারী ওয়াকার হোক আর অন্য কেউ দায়িত্বরত কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সমমানের কাউকে পদবি ছাড়া নাম ধরে সম্বোধন করা নিশ্চয় ধৃষ্টতা, তবেও করতে হচ্ছে, কারণ এটা রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি একদম বেমানান। প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে দেশের অত্যন্ত স্পর্শকাতর সময়ে বৈরী রাষ্ট্র ভারতের উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে 1-to-1 মিটিং করছি। সরকারের পাশ কাটিয়ে সেনাপ্রধান বৈরী রাষ্ট্রের প্রতি সাথে রুদ্ধকর বৈঠক কেন ক্ষমতায় বলে ওয়াকার করছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে বাস্তবতা সামনে আসে তা হলো অনেকের জন্যই অস্বস্তিকর, কারণ যেখানে রাষ্ট্র নয় সমঝোতার নিয়ন্ত্রক শক্তি, শেখ হাসিনা রেখে যাওয়া চাকর বাকর ফ্যাসিবাদের দোসর সরকারি আমলাতন্ত্র সচিবরা প্রধান উপদেষ্টার কথা শুনছিল না, কারণ সে কথা তো প্রকাশ্যে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস নিজেই বলেছিল। অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসা মানেই ক্ষমতার হাতে থাকা নয়, এই নির্মম সত্যটি আজ স্পষ্ট হয়ে গিয়েছে। হাসিনা রেখে যাওয়া সামরিক বেসামরিক আমলা যাদের টিকিয়ে দিল্লি বাধা, তারাই দিল্লির মধ্যস্থতায় তারেককে ক্ষমতায় বসিয়েছে। মনে রাখবেন, তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েই লন্ডন থেকে ঢাকায় এসেছিল তারেক রহমান। খালেদা জিয়ার ক্লিনিক্যাল ডেট হওয়া সত্ত্বেও কেন সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকার কারণে ঢাকায় আসতে পারেননি তারেক, অর্থাৎ আসতে দেওয়া হয়নি। কে আসবে কে আসবে না এই সিদ্ধান্ত যদি অন্য কারো নেওয়া হয়, তাহলেই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। বক্তৃতার নিশ্চয় প্রহসন ছাড়া আর কিছুই নয়। দিল্লি হয়ে এসবের সকল মধ্যস্থতার কেন্দ্রবিন্দু ছিল এই শিলিং সালাউদ্দিনের দাপটে বিএনপির ত্যাগী শিশু নেতারা কপতি। শুধু কি তাই, প্রধানমন্ত্রী বসিয়ে রেখে চুপ মেরে মুখে তালা মেরে বসে থাকে। উনি যেন একটা চাকর বাকর, নাম পুতুল সরকার। তাই সামনেই সংসদে প্রধানমন্ত্রী হয়ে বক্তব্য দেয় শিলিং সালাউদ্দিন। তারেক রহমানের মা যখন প্রথমে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি তো সংসদীয় কায়দায় ঠিকমতো কথাই বলতে পারতেন না। জাতিসংঘের এক অনুষ্ঠানে কোন রকমে তড়িঘড়ি করে রিডিং পড়ে বক্তব্য শেষ করেছিলেন। এইসব ভিডিও ইউটিউবে পাওয়া যায়, কিন্তু তারপরও তিনি নিজের অন্য কাউকে দাঁড় করিয়ে বক্তৃতা দেননি। অর্ধশিক্ষিত ওই মহিলা তো কখনো সংসদ বা বিদেশে নিজে বসে তার পক্ষ থেকে কাউকে দিয়ে বক্তৃতা দেননি। শুধু একটু আত্মসম্মান বোধ খালেদার ছিল। তারেকের সমস্যাটা কি শুধু আত্মসম্মানহীনতা, নাকি হাত পা শিকলে বাঁধা, নাকি শুধু পুতুল প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে তাই দেওয়া জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরব বলে তিনি মনে করেন? এই প্রশ্নগুলো জাতির কাছে ব্যক্তি নয়, এই প্রশ্নগুলো রাষ্ট্রীয় প্রশ্নে পরিণত হয়েছে। তারেকের আত্মসম্মানহীনতা কিংবা অর্ধবন্ধতা আর নিজের মধ্যে সীমাবদ্ধতা নয়, তিনি এখন প্রধানমন্ত্রীর চেয়ারে, তাই এই আত্মসম্মানহীনতা এবং অর্থবহ স্বার্থ নিজের নিরাপত্তাকে ইতিমধ্যে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। এটা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রীয় বিপদের আলামত। জুলাই বিপ্লবের পর জন আকাঙ্ক্ষার খবর করার জন্য যা দরকার তার সবকিছুই কিন্তু বিনিময়ে তারেক লন্ডন থেকে ঢাকায় এসে অতঃপরে পাপটের হিসেব প্রধানমন্ত্রী বানানো হয়েছে। ক্ষমতার এই লেনদেনের ভিতরে গণতন্ত্রের কোনো স্থান ছিল না, ছিল শুধু নিয়ন্ত্রণের রাজনীতি। বিশ্ব দাপট আসিফ নজরুল শিলিং সালাউদ্দিন শুধু নিয়ন্ত্রণের রাজনীতি করছে। বিশ্ব বাটপার আসিফ নজরুল, শিলিং সালাউদ্দিন, ওয়াকার, এই ত্রিভুজের মধ্যে তারেক বন্দী হয়ে গেছে। খেলা চালিয়েছে ভারত। আগে হাসিনা এবং আওয়ামী লীগ উপর সাওয়ার ছিল, এখন নতুন গাধা তারেক মূর্খ বিএনপির উপরে সাওয়ার হয়ে জাতির কুলাঙ্গার সামরিক বেসামরিক আমলাদের মাধ্যমে তাদেরকে অনেক ডিপ স্টেট বলে রাজনৈতিক প্রজ্ঞা হাজির করে। বাংলাদেশের নামক রাষ্ট্রটিকে বাফার স্টেট বানিয়ে রেখেছে ভারত। খেলোয়াড় বদলায়, কিন্তু খেলা বদলায় না, এই বাস্তবতার সবচেয়ে ভয়ঙ্কর। আর ভারতকে সব করার সুযোগ করে দেয় দলদাস, আত্মসম্মানহীন এবং অর্থ লোভী লোকগুলো, যারা ব্যক্তি বা যোগ্যতা দেখে না, দেখে শুধু মার্কা। যাদের কাছে রাজনীতির হলো বর্বরতার চর বদলের লড়াই, যে লড়াইয়ে জয়ীদের সাথে একত্ববোধতা পোষণ করে, তারা আদিম অসভ্য সুখ অনুভব করে। কিংবা সেই সব লোকগুলো যাদের কেউ ভোটের বাজারে হাঁস মুরগির দামে বিক্রি হয়, কেউ বুদ্ধি বেশ্যা, কেউ বৃত্তিলিপ্ত, আর কেউ স্থান মৈথুনের মতো করে বিবেক বিলিয়ে দিয়ে 2 পয়সা কামিয়ে নেয়। এই প্রজাতির ইতরগুলোর কাছে দেশপ্রেম
কোনো রকমের বিদেশ নয়, সামান্য স্বার্থের জন্য তারা সব বিকিয়ে দেয়। তাই করছে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর আওয়ার ভারতীয় প্রতি বছর আমাদের প্রশাসন, অর্থনীতি, আইটি বা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ট্রেনিং দেন। প্রতি বছর ভিন্ন সেক্টরে 20 থেকে 25 জনের একটি ব্যাচ, সব মিলিয়ে 200 থেকে 400 অফিসার ভারতে যে ট্রেনিং নিয়ে আসে কিভাবে দেশ চালাতে হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ভারত কর্তৃক আমাদের কমান্ডার শেখানো একটি কৌশল হচ্ছে কিভাবে পেট কেটে লাশ পানিতে লুকানো হয়। ভারতে ট্রেনিং নিয়ে গত 17 বছরে আমাদের ক্ষতি হয়েছে, লাভ নয়। যে ট্রেনিং এ গুম, খুন কিংবা টাকা পাচারের কৌশল শেখায় সেই ট্রেনিং আমাদের দরকার নেই। ভারত ছাড়া আর কোনো দেশ কি ট্রেনিং নেই? 1971 আমরা পাকিস্তানের শোষণের মুক্ত হয়েছি, ঠিক এখনই ভারতের অদৃশ্য জালে এখনো আটকে আছি। সব মিলিয়ে ব্যাংক রেজুলেশন 2026 আইন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা কেবল একটি আইনের সীমাবদ্ধ নয়, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন কার্যকর তদারকি, দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত, জনস্বার্থ অগ্রগতি দিয়ে আইন পূর্ব নির্বাচনা এবং বিবেচনা করা দরকার। একই সাথে জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আগামী দিনের এই আইন কিভাবে বাস্তবায়ন হয় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। উপরে নির্ভর করবে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, দিক নির্দেশনা কোন দিকে যাবে। আমাদের দেশে যে রাজনৈতিক চলছে এটা কোনো রাজনৈতিক নাই, দলকানা, পেটকানা এবং অর্থলোভী বেশ্যা রাজনীতি চলছে। এই রাজনীতি বেড়ে না আসলে দেশের মুক্তি নেই, জনগণ মুক্তি পাবে না। অস্বস্তিতে মানুষ, লোডশেডিং, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত দিনের পর দিন, এমনকি এক পরিস্থিতি সৃষ্টি হবে যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। এখনো সময় আছে, দেশ এগিয়ে নিয়ে চলে। জনগণকে ভালোবাসেন, জনগণের আকাঙ্ক্ষা বুঝুন। এই পর্যন্ত আজকে রাখছি। নেক্সট এপিসোডে আপনাদের মাঝে আরো তথ্য তুলে ধরবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।